সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি ক্রিয়াপদ নিয়ে। তো ব্যাকরণিক শব্দ ক্রিয়াপদ, ক্রিয়াপদের প্রকারভেদ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই টেকনিক এবং মৌলিক ধারণা দিয়ে আজকের ক্লাস হবে। তাহলে আজকের আলোচনার বিষয় ক্রিয়াপদ। ক্রিয়া শব্দের অর্থ কি আগে আমরা সেটা দেখি। ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে করা, কোনো কিছু করা, ঘটা কিংবা হওয়া। তাহলে দেখো, ক্রিয়া শব্দের সবচেয়ে সুন্দর যে অর্থ সেটা হচ্ছে করা। তাহলে করা, ঘটা, হওয়া বোঝালে সেটাকে আমরা কি বলবো? ক্রিয়াপদ। আমরা যদি সংজ্ঞাটা এইভাবেও দিই, দেখো, বাক্যের যে অংশে করা, ঘটা কিংবা হওয়া বোঝায়, সেই অংশকে ক্রিয়া বলে। খেয়াল করো, বাক্যের যে অংশে করা, ঘটা কিংবা হওয়া বোঝায় সেই অংশকে ক্রিয়া বলে। এখন যদি আমি উদাহরণ দিই, রহিম ভাত খায়, করিম স্কুলে যায়। দেখো, রহিম ভাত খায়, করিম স্কুলে যায়। এখানে খায়, যায় কোনো কিছু করা বুঝায়, আর এই যে করা বুঝায়, এই করাটাই হচ্ছে ক্রিয়া। তাহলে খায়, যায় এগুলো হচ্ছে ক্রিয়া। আর মনে রাখবে, একটু দেখো, একটা বাংলা বাক্য আমরা সাজাবো কিভাবে। একটা বাংলা বাক্য গঠনের নিয়ম হচ্ছে, প্রথমে কর্তা থাকবে, তারপরে কর্ম, আর সব শেষে থাকবে ক্রিয়া। এটা হচ্ছে একটা বাংলা বাক্য গঠনের নিয়ম। তাহলে দেখো তো, কর্তা মানে কি? সাবজেক্ট, কর্ম হচ্ছে অবজেক্ট, আর ভার্ব হচ্ছে ক্রিয়া। একটা বাংলা বাক্য আমরা এভাবেই সাজাই। কর্তা অর্থ কি? দেখো, কর্তা অর্থ হচ্ছে যে করে, যে বা যারা। কর্ম অর্থ কি? কর্ম অর্থ কাজ। আর ক্রিয়া অর্থ কি? ক্রিয়া অর্থ করা। যেমন দেখো, রহিম ভাত খায়, কে ভাত খায়? রহিম। রহিম হচ্ছে কর্তা। কে স্কুলে যায়? করিম হচ্ছে কর্তা। আমার কথা কি বুঝতে পারছো? আর এই যে খায়, যায়, কিছু একটা করা, এটা হচ্ছে ক্রিয়া। আবার দেখো, ভাত, কি খায়? ভাত। ভাত হচ্ছে কর্ম। আসলে কর্মটা কি? কর্মটা একটু জানতে হবে, একটু লিখো। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্ম বলে। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্ম বলে। কর্ম আর ক্রিয়া এক জিনিস না। দেখো, এই যে রহিম ভাত খায়, খায় হলো ক্রিয়া, আর কি খায়? ভাত। এখন তুমি যদি ভাত শব্দটা না দাও, রহিম খায়, এটা অর্থহীন। রহিম কি হাওয়া খায়, না ঘুষ খায়, না কি খায়? আমি বুঝি না। তো যখন আমি ভাত দিব তখনই এই ক্রিয়াটা সম্পাদিত হয়ে যায়। তাহলে ক্রিয়া যাকে আশ্রয় করে সম্পাদিত হয় সেটা কর্ম।
তো কর্ম আর ক্রিয়া তো এক জিনিস না। কর্ম হলো কাজ আর ক্রিয়া হচ্ছে করে। এবার একটু লিখে নাও। যদি আমি বলি প্রতিটি প্রাণী ক্রিয়াশীল, এটার মানে কি? প্রতিটি প্রাণীকে কিছু না কিছু করতে হয়। তো একটা প্রাণী যা করে সেটাই ক্রিয়া। তো প্রতিটা প্রাণীকে কিছু না কিছু করতে হয়, আর এই করা ক্রিয়া। আর এটাই হচ্ছে, তাহলে আমরা যা করি সেটাই ক্রিয়া। এবার একটু লিখো, বাক্যে অর্থ বাক্যের অর্থ সমাপ্তির উপর নির্ভর করে, বাক্যের অর্থ সমাপ্তির উপর নির্ভর করে ক্রিয়া দুই প্রকার, যথা এক অসমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখো, বাক্যের অর্থ সমাপ্তির উপর নির্ভর করে ক্রিয়া দুই প্রকার, একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া। দেখো তো, অসমাপিকা ক্রিয়াটা কি? অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না, সেই ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়, সেই ক্রিয়াটাকে বলবো সমাপিকা ক্রিয়া। ইংরেজিতে সমাপিকা ক্রিয়া হচ্ছে ফাইনিট ভার্ব, আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে দেখো তো, সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়, আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না। অসমাপিকা ক্রিয়া কিভাবে চিনবে? অসমাপিকা ক্রিয়ার শেষে সবসময় লে, তে, এ থাকবে। অসমাপিকা ক্রিয়ার শেষে সবসময় লে, তে, এ থাকবে। আমি উদাহরণ দিচ্ছি, দেখো তো, আমি যদি বলি সে কাজ করলে, দেখো তো, সে কাজ করলে, এখানে করলে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না, তাহলে এটা অসমাপিকা ক্রিয়া। এটা অসমাপিকা ক্রিয়া। দেখো, করলে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না, আর এই ক্রিয়ার শেষে একটা লে আছে, এই যে দেখো লে। আবার আমি যদি বলি সে কাজ করতে ঢাকায় গেল, সে কাজ করতে ঢাকায় গেল। খেয়াল করো, এই করতে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না, এরপরে আরো আছে, তাহলে করতে এটা অসমাপিকা ক্রিয়া। আর দেখো, এখানে গেল ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে যায়, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় সেটা সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো, করতে
এখানেও কিন্তু তে আছে, দেখেছ? এই যে তে, অসমাপিকা ক্রিয়া শেষে লে তে। এবার দেখাবো আমরা এ। লিখো এই যে এ বিভক্তিটি সমাপিকা, এ বিভক্তিটি সমাপিকা এবং অসমাপিকা, এ বিভক্তিটি সমাপিকা এবং অসমাপিকা উভয় ক্রিয়াতেই ব্যবহৃত হয়, ব্যবহৃত হতে পারে। লিখো এ বিভক্তিটি সমাপিকা অসমাপিকা উভয় ক্রিয়ায় ব্যবহৃত হতে পারে। বিভক্তিটা কি? বিভক্তি হচ্ছে শব্দের শেষে যুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যা ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে। বিভক্তি হচ্ছে শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ওই শব্দটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে। তাহলে একটু দেখি তো, আমি এখানে যদি উদাহরণ দিই, সে কাজ করে। দেখো তো, আমি একটা দাড়ি ব্যবহার করেছি। দাড়ি ব্যবহার করা মানে হলো এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গেল। তাহলে এটা সমাপিকা ক্রিয়া, এটা সমাপিকা ক্রিয়া। দেখো এই ক্রিয়ার শেষে একটা এ আছে, দেখছো? এই যে এই এ হলো বিভক্তি। এখন আমরা দেখব এই একই ক্রিয়া আবার অসমাপিকাও হতে পারে। একই ক্রিয়া কিভাবে অসমাপিকা হতে পারে দেখো। আমি যদি এখন বলি সে কাজ করে ঘরে গেল, সে কাজ করে ঘরে গেল, দেখো তো এবার কিন্তু করে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি, এরপরে আরো আছে। তাহলে এখানে করে ক্রিয়া, এটা অসমাপিকা ক্রিয়া, এটা অসমাপিকা ক্রিয়া। দেখো তাহলে একই ক্রিয়া সমাপিকাও হতে পারে অসমাপিকাও হতে পারে। একই ক্রিয়া, এটা নির্ভর করে যে এই ক্রিয়াটা বাক্যের কোথায় ব্যবহার হচ্ছে এবং বাক্যের অর্থ শেষ হলো কিনা। আর দেখো এখানেও তো এ আছে, আছে না? তাহলে এ সমাপিকা ক্রিয়াও ব্যবহৃত হতে পারে, অসমাপিকাও ব্যবহার হতে পারে। তবে দুইটা ক্রিয়ার উচ্চারণে পার্থক্য আছে। এই যে সে কাজ করে, যেটা সমাপিকা ক্রিয়া, এটার উচ্চারণ করতে হয় অ দিয়ে। আর যেটা অসমাপিকা ক্রিয়া, ওইটার উচ্চারণ করতে হয় ও দিয়ে। খেয়াল করো, এটা হলো সে কাজ করে, এটা হলো সে কাজ করে, আর এটা হলো সে কাজ করে ঘরে গেল, করে। তাহলে যেটা অসমাপিকা ক্রিয়া, ওইটার উচ্চারণ করতে হয় ও দিয়ে, সে কাজ করে ঘরে গেল। আর যেটা সমাপিকা ক্রিয়া, ওইটার উচ্চারণ করতে হয় অ দিয়ে, সে কাজ করে, ক। আর এটা করে। এবার লিখো আলাদা করে, কর্মের উপর, কর্মের উপর ভিত্তি করে, কর্মের উপর ভিত্তি করে সমাপিকা ক্রিয়া দুই প্রকার, যথা ক অকর্মক ক্রিয়া আর খ সকর্মক ক্রিয়া। দেখো কর্মের উপর ভিত্তি করে ক্রিয়া দুই প্রকার, একটা অকর্মক ক্রিয়া আর একটা হলো সকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়ায় কর্ম থাকবে
আর সকর্মক ক্রিয়ায় কর্ম থাকবে না, অকর্মক ক্রিয়ায় কর্ম থাকবে না, আর সকর্মক ক্রিয়ায় কর্ম থাকবে। অকর্মক ক্রিয়া হচ্ছে কর্ম থাকবে না, আর সকর্মক ক্রিয়ায় হচ্ছে কর্ম থাকবে। এখন আমরা কর্ম কিভাবে বের করব এটাও জানতে হবে। কর্ম বের করব, একটু লিখে নাও। ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো ওটা কর্ম। একটু লিখে নাও, ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা কর্ম। তাহলে দেখো তো, মা বলে, মা বলে, এই বাক্যে বলে এটা হলো ক্রিয়া। আমরা জানি ক্রিয়া মানে কিছু একটা করা, তাই না? ক্রিয়া কিছু একটা করা। তাহলে দেখো তো, এখন যদি আমি প্রশ্ন করি কি বলে, এই যে কি বলে, কাকে বলে, কোনো উত্তর নেই, আছে? তাহলে এই বাক্যে কোনো কর্ম নাই, তাহলে এটাকে আমি বলবো অকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না এটা অকর্মক ক্রিয়া। এখন আমি যদি বলি মা গল্প বলে, দেখো তো কি বলে, গল্প। কি বলে, গল্প। এখানে দেখো কর্ম আছে, কর্ম থাকলে ওই ক্রিয়াটাকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া, এইটুকু আগে বুঝো। কর্ম থাকলে সকর্মক ক্রিয়া, আর কর্ম না থাকলে অকর্মক ক্রিয়া। আর কর্ম তোমরা কিভাবে বের করবে? ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো। বোঝা গেল? এবার লিখো, সকর্মক ক্রিয়া দুই প্রকার। সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া আবার দুই প্রকার, যথা দেখো, এক কর্মক ক্রিয়া আর একটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এক কর্মক ক্রিয়া আর দ্বিকর্মক ক্রিয়া। এক কর্মক তো বুঝো, একটি কর্ম থাকবে, একটি কর্ম থাকবে। আর দ্বিকর্মক ক্রিয়ায় দুইটি কর্ম থাকবে, দুইটি কর্ম থাকবে। খেয়াল করো, রহিম কলম দিল, রহিম কলম দিল। এই যে আমি এখন প্রশ্ন করব কি দিল, কলম। এখানে দেখো একটা কর্ম আছে, তাহলে যে ক্রিয়ার একটা কর্ম থাকে সেই ক্রিয়াটাকে বলবো এক কর্মক ক্রিয়া। এক কর্মক ক্রিয়া। আমি যদি এখন বলি রহিম করিমকে কলম দিল, দেখো রহিম করিমকে কলম দিল। এই যে কি আর কাকে প্রশ্ন করো, কি এবং কাকে। কাকে দিল, করিমকে, এটা একটা কর্ম। কি দিল, কলম, এটা আরো একটা কর্ম। তোমরা যে কর্ম কারক পড়েছিলা, এই যে সেই কর্ম কারকের থিওরিটা আমরা এখানে কাজে লাগিয়েছি। কর্ম কারকের থিওরি। কি অথবা কাকে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো, কি অথবা কাকে। একটু
কি অথবা কাকে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা কর্মকারক। দেখো তো, রহিম কাকে কলম দিল? এই যে কাকে, মনোযোগ দাও বালিকা। ক্রিয়াকে, ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কর্ম। দেখো তো, কাকে দিল? করিমকে, করিম কর্ম। কি দিল? কলম, এটাও কর্ম। তাহলে দেখেছো এই ক্রিয়ায় দুইটা কর্ম আছে, তাহলে এই ক্রিয়াটাকে বলবো দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া, সবাই লিখো। তাহলে এক কর্মক ক্রিয়া এবং দ্বিকর্মক ক্রিয়া, এই যে দেখো দুইটাই কিন্তু সকর্মক। সকর্মক মানে কর্ম থাকতে হবে। এদিকে সকর্মক অর্থ হচ্ছে কর্ম থাকতেই হবে। তো যদি একটা কর্ম থাকে ওইটা এক কর্মক ক্রিয়া, দুইটা কর্ম থাকলে দ্বিকর্মক। আর অকর্মক মানে কর্ম থাকবে না। এবার লিখো, যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, আমরা সম্পূর্ণ নতুন প্রকার ভেদে যাচ্ছি। যৌগিক ক্রিয়া লিখো, যে বাক্যে অসমাপিকা এবং সমাপিকা এই দুটি ক্রিয়া, এই দুটি ক্রিয়া পাশাপাশি অবস্থান করে, খেয়াল করো, যে বাক্যে অসমাপিকা এবং সমাপিকা এই দুটো ক্রিয়া পাশাপাশি অবস্থান করে তাদেরকে একত্রে, তাদেরকে একত্রে যৌগিক ক্রিয়া বলে। তাদেরকে একত্রে যৌগিক ক্রিয়া বলে। লিখো, যৌগিক ক্রিয়া হওয়ার কন্ডিশন হচ্ছে, এই বালিকা লিখো, যৌগিক ক্রিয়া হওয়ার কন্ডিশন হচ্ছে অসমাপিকা এবং সমাপিকা এই দুইটা ক্রিয়া পাশাপাশি অবস্থান করবে। আর একটা জিনিস মনে রাখবে, দেখো যৌগিক ক্রিয়ায় অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া অর্থের, অসমাপিকা ক্রিয়ার অর্থের গুরুত্ব পাবে। আমি বুঝিয়ে দেব, যৌগিক ক্রিয়ায় অসমাপিকা ক্রিয়ার অর্থের গুরুত্ব পাবে। দেখো তো, আমি এখন উদাহরণ দিচ্ছি। যেমন রহিম বই পড়তে লাগলো। মনোযোগ দাও, রহিম বই পড়তে লাগলো। এখানে পড়তে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি, তাহলে এটা অসমাপিকা ক্রিয়া। আর লাগলো ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গিয়েছে, তাহলে এটা সমাপিকা ক্রিয়া। দেখো, পড়তে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি, এটা অসমাপিকা ক্রিয়া। আর লাগলো ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গিয়েছে, এটা সমাপিকা ক্রিয়া। দেখো তো, এই বাক্যে অসমাপিকা এবং সমাপিকা এই দুইটা ক্রিয়া পাশাপাশি অবস্থান করছে, খেয়াল করছো? যদি কোনো বাক্যে অসমাপিকা এবং সমাপিকা এই দুইটা ক্রিয়া পাশাপাশি অবস্থান করে, তাহলে ওই দুইটা ক্রিয়াকে একত্রে আমরা বলবো যৌগিক ক্রিয়া। ওই দুইটা ক্রিয়াকে একত্রে আমরা যৌগিক ক্রিয়া বলবো। আর একটা কন্ডিশন আছে, আমি লিখে দিয়েছি, যৌগিক ক্রিয়ায় অসমাপিকা ক্রিয়ার অর্থের গুরুত্ব পাবে। দেখো তো, সে বই পড়তে লাগলো, এখানে কোনটার অর্থ গুরুত্ব পেয়েছে? পড়তে। লাগলো, এটা তো গুরুত্ব পায় নাই, তাহলে সে বই পড়তে লাগলো, এখানে কোনটার গুরুত্ব পেয়েছে? অসমাপিকা ক্রিয়া, পড়া, এটার অর্থের গুরুত্ব পেয়েছে।
লাগলোর গুরুত্ব পায়নি। দেখো আমি যদি এখন বলি সে ঘুরতে গেল, দেখো তো ঘুরতে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি, এটা অসমাপিকা ক্রিয়া। আর গেল ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গিয়েছে, তাহলে এটা সমাপিকা ক্রিয়া। আর এই বাক্যে দেখো অসমাপিকা এবং সমাপিকা দুইটা ক্রিয়া পাশাপাশি অবস্থান করছে, তাহলে এই দুইটা ক্রিয়াকে একত্রে বলে দেব যৌগিক ক্রিয়া। আর যৌগিক ক্রিয়ায় অসমাপিকা ক্রিয়ার অর্থের গুরুত্ব পায়। দেখো তো সে ঘুরতে গেল, এখানে ঘুরতে ক্রিয়ার অর্থ গুরুত্ব পেয়েছে, সে ঘুরতে গেল ক্রিয়ার অর্থ গুরুত্ব পায়। এবার লিখো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া বা এটার বিকল্প নাম আছে নিযন্ত ক্রিয়া। নিযন্ত বানানে মূর্ধন্য রস্যি। প্রযোজক ক্রিয়া বা নিযন্ত ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা একটু দেখি প্রযোজক ক্রিয়া বা নিযন্ত ক্রিয়া এটা কি। এটা জানার আগে দেখো সবার আগে আমাদের জানতে হবে প্রযোজক কর্তা। লিখো যে করায় তাকে প্রযোজক কর্তা বলে। লিখেছ যে করায় তাকে প্রযোজক কর্তা বলে। এবার দেখো প্রযোজক ক্রিয়াটা কি। তাহলে প্রযোজক ক্রিয়া হচ্ছে প্রযোজক কর্তা যে বাক্যে প্রযোজক কর্তা যে বাক্যে থাকবে সেই বাক্যের ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। দেখো তাহলে প্রযোজক ক্রিয়া হচ্ছে প্রযোজক কর্তা যে বাক্যে থাকবে সেই বাক্যের ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। মনোযোগ দাও। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। দেখো তো ঘাস খাওয়ানোর কাজ কে করায়? রাখাল। ঘাস খাওয়ানোর কাজ যে করায়, এই যে করায় তাকে বলবো প্রযোজক কর্তা। তাহলে রাখাল হচ্ছে প্রযোজক কর্তা যে করায়। আর প্রযোজক কর্তা যে বাক্যে থাকবে সেই বাক্যের ক্রিয়াকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। দেখো সাপুরে সাপ খেলায়। সাপুরে সাপ খেলায়, সাপ খেলানোর কাজটা কে করায়? সাপুরে। সাপ খেলানোর কাজ কে করায়? সাপুরে। যে করায় সে হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তা যে বাক্যে থাকবে সেই বাক্যের ক্রিয়াকে আমরা বলে দেব প্রযোজক ক্রিয়া। দেখো তাহলে তোমাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রযোজক ক্রিয়া যদি বের করতে চাও আগে দেখবা প্রযোজক কর্তা আছে কিনা। যে করায় সে হচ্ছে প্রযোজক কর্তা, আর প্রযোজক কর্তা যে বাক্যে থাকবে সেই বাক্যের ক্রিয়াকে আমরা কি বলে দেব? প্রযোজক ক্রিয়া। লিখো নাম ধাতুজ ক্রিয়া। নাম ধাতুজ ক্রিয়া। লিখেছ নাম ধাতুজ ক্রিয়া।
তো নাম ধাতুজ ক্রিয়া, দেখো তো এই এই ক্রিয়াটা শুরু হয়েছে নাম, লিখো নাম বা বিশেষ্য, নাম বা বিশেষ্য দিয়ে যে ক্রিয়া তৈরি হয়, নাম বা বিশেষ্য দিয়ে যে ক্রিয়া তৈরি হয়, আমি শর্টকাট টেকনিকটা চিনিয়ে দিচ্ছি। দেখো নাম ধাতুজ ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়ার প্রথমে নাম বা বিশেষ্য থাকবে। দেখো নাম ধাতুজ ক্রিয়ার প্রথমে নাম বা বিশেষ্য থাকবে, যেমন সে তার বাবার পকেট হাতায়, সে তার বাবার পকেট হাতায়। আগে দেখো তো এই বাক্যে ক্রিয়া কোনটা? হাতায়, কিছু একটা করা বুঝায়, তাই না? ক্রিয়া মানে করা, কথা নয়। ছোটবেলায় তুমিও করেছ, বাবা চকলেট এনেছে কিনা বাবার পকেট হাতিয়ে দেখতা, বাবা চকলেট আনলো কিনা। আর বড় হয়েও এখনো বাবার পকেট হাতাও টাকার জন্য। তাহলে দেখো সে তার বাবার পকেট হাতায়, হাতায় হলো ক্রিয়া, কিছু একটা করা বুঝিয়েছে। দেখো তো এই ক্রিয়াটার প্রথমে কি আছে? হাত। এই ক্রিয়াটার প্রথমে কি আছে? হাত আছে না? হাত কি কোনো কিছুর নাম? শরীরের অঙ্গের নাম। তাহলে হাত তো নাম। আমার কথা কি বুঝতে পারলে? তাহলে যে ক্রিয়া নাম দিয়ে শুরু হয়, এই যে দিয়েছি নাম বা বিশেষ্য দিয়ে যে ক্রিয়া হয়, সেই ক্রিয়াটাকে আমি বলবো নাম ধাতুজ ক্রিয়া। আমি শর্টকাটে শিখিয়ে দিলাম। দেখো তো শিক্ষক শিক্ষার্থীকে বেতায়, বেতায় মানে কি? বেত দিয়ে পিটায়। এই বাক্যে ক্রিয়া কোনটা? বেতায়। আর দেখো তো এই ক্রিয়াটা শুরু হয়েছে বেত। বেত তো কোনো কিছুর নাম, কোনো বস্তুর নাম বেত। তাহলে নাম দিয়ে যে ক্রিয়া শুরু হয় সেটা নাম ধাতুজ। আমি, হ্যাঁ বলো। শিক্ষার্থীকে, আচ্ছা দীর্ঘিকার দিলাম, আমার বালিকা মনে করিয়ে দিয়েছে। শিক্ষক শিক্ষার্থীকে বেতায়। আচ্ছা এখন আমি তোমাদের কাছে জানতে চাই, এদিকে তাকাও, নাম ধাতুজ ক্রিয়া আর প্রযোজক ক্রিয়ার মধ্যে কোথায় পার্থক্য? দেখো তো প্রযোজক ক্রিয়া, এদিকে ভার্সেস নাম ধাতুজ ক্রিয়া। উদাহরণ দিচ্ছি, শিক্ষক শিক্ষার্থীকে পড়ায়, আর নাম ধাতুজ ক্রিয়া শিক্ষক শিক্ষার্থীকে, এই যে যে উদাহরণটা দিলাম বেতায়। দেখো তো ক্রিয়াটা খেয়াল করো, এখানকার ক্রিয়া, ক্রিয়ার প্রথমে কি আছে? বেত, কোনো কিছুর নাম বা বিশেষ্য, তাই না? আর এখানেও ক্রিয়া দেখো পড়ায়, কিন্তু এই ক্রিয়াটা শুরু হয়েছে পর, তাই না? পর তো নাম না, নাম পর তো নাম না। তাহলে নাম ধাতুজ ক্রিয়ার শুরুতে নাম বা বিশেষ্য থাকবে, আর প্রযোজক ক্রিয়ায় নাম বা বিশেষ্য এগুলা থাকবে না। আর তোমরা তো স্বাভাবিকভাবেই, এর আগে আমি প্রযোজক ক্রিয়া আলোচনা করেছি, বিস্তারিত এটা শিখিয়ে দিয়েছি। এবার একটু লিখো, তাড়াতাড়ি লিখে নাও।
পার্থক্যটা আলাদা করে নিও। এবার লিখো সমধাতুজ। সমধাতুজ ক্রিয়া। আমি শর্টকাটে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমরা যে বীজগণিতের কমন সূত্র করেছিলে না ছোটবেলা থেকে, এদিকে ছোটবেলা থেকে বীজগণিতের যে কমন থিওরি শিখেছিলাম, সেই কমন থিওরিটা কাজে লাগাবো। লিখো কর্ম যে ব্যঞ্জন বর্ণ দ্বারা, কর্ম যে ব্যঞ্জন বর্ণ দ্বারা গঠিত, সেই ব্যঞ্জন বর্ণগুলো যদি, কর্ম যে ব্যঞ্জন বর্ণ দ্বারা গঠিত সেই ব্যঞ্জন বর্ণগুলো যদি ক্রিয়ার মধ্যে কমন থাকে, তবে ওই ক্রিয়ার নাম সমধাতুজ ক্রিয়া। দেখো কর্ম যে ব্যঞ্জন বর্ণ দ্বারা গঠিত, সেই ব্যঞ্জন বর্ণগুলো যদি ক্রিয়ার মধ্যে কমন থাকে, তবে ওই ক্রিয়ার নাম সমধাতুজ ক্রিয়া। এখানে একটু বলে রাখছি, একটু আগে আমি তোমাদেরকে ক্রিয়া পড়ানোর সময় শিখিয়েছিলাম একটা বাংলা বাক্য গঠনের নিয়ম, প্রথমে কর্তা, তারপরে কর্ম, সবশেষে ক্রিয়া। একটু আগে পড়িয়েছিলাম কর্তা হচ্ছে সাবজেক্ট, কর্ম অবজেক্ট, ক্রিয়া হচ্ছে ভার্ব। তাহলে আমরা বলতে পারি ক্রিয়ার আগেরটা কর্ম হয়, ক্রিয়ার আগেরটা কি হয়? কর্ম। দেখো তো, খুব ঘুম ঘুমিয়েছি, এই যে খুব ঘুম ঘুমিয়েছি, এই বাক্যে ঘুমিয়েছি এটা হলো ক্রিয়া, আর ক্রিয়ার আগেরটা ঘুম কর্ম। এই যে দেখো ক্রিয়ার আগেরটা কর্ম হয়। এবার দেখো কর্ম ঘুমের মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে, ঘ আর ম। এই দুইটা ব্যঞ্জন বর্ণ ক্রিয়ার মধ্যে কমন আছে, তাহলে এই ক্রিয়ার নাম সমধাতুজ। দেখো তো, কে এমন মরা মরে, কে এমন মরা মরে, এই বাক্যে ক্রিয়া হচ্ছে মরে, ক্রিয়া, ক্রিয়ার আগেরটা কর্ম। এখানে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে, ম আর র, এই দুইটা ব্যঞ্জন বর্ণ কমন আছে, তাহলে এই ক্রিয়ার নাম সমধাতুজ। বলতো, সে খুব হাসা হাসলো, সে খুব হাসা হাসলো, এখানে হাসলো ক্রিয়া, আর ক্রিয়ার আগে হাসা এটা কর্ম। হাসা কর্মের মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে, এই দুইটা ব্যঞ্জন বর্ণ ক্রিয়ার মধ্যে কমন আছে, তাহলে এই ক্রিয়ার নাম সমধাতুজ ক্রিয়া। তাহলে লিখে নাও, জাস্ট বীজগণিতের কমন সূত্রটা এখানে ফলো করবে, বীজগণিতের কমন সূত্র। এবার লিখো যুক্ত ক্রিয়া বা সংযোগ মূলক ক্রিয়া। যুক্ত ক্রিয়া বা সংযোগমূলক ক্রিয়া, এটা ভালো করে মনোযোগ দাও, এখানে বোঝার আছে যুক্ত ক্রিয়া বা সংযোগমূলক ক্রিয়াটা কি। লিখো বিশেষ্য
কিংবা বিশেষণের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় সেই ক্রিয়াকে যুক্ত ক্রিয়া বলে। মনোযোগ দাও, বিশিষ্ট বিশেষণের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় সেই ক্রিয়াকে যুক্ত ক্রিয়া বলে। তোমাকে এখন জানতে হবে মৌলিক ধাতুটা কি। আগে জানো ধাতু কি। ধাতু হচ্ছে ক্রিয়ার মূল। ধাতু হচ্ছে ক্রিয়ার মূল। আর মৌলিক ধাতু তুমি কিভাবে চিনবে, আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি। লিখো মৌলিক ধাতু চেনার উপায়। লিখো তুইয়ের পরে আমরা যত ক্রিয়া ব্যবহার করব, তুইয়ের পরে যত ক্রিয়া ব্যবহার করব সব মৌলিক ধাতু হয়ে যাবে। আর মনে রাখবে মৌলিক ধাতুকে ভাঙা যাবে না। আমি শিখানোর দায়িত্ব আমার, বোঝানোর দায়িত্ব আমার, লেখার দায়িত্ব তোমার। মৌলিক ধাতু চেনার উপায়, তুইয়ের পরে আমরা যত ক্রিয়া ব্যবহার করব, তুইয়ের পরে যত ক্রিয়া ব্যবহার করব সব মৌলিক ধাতু, এটাকে ভাঙা যাবে না। আমি উদাহরণ দিচ্ছি, তুই খা, তুই যা, তুই পর, তুই লেখ। এই যে দেখো, এই তুইয়ের পরে আমরা যত ক্রিয়া ব্যবহার করব সব মৌলিক ধাতু, কথা নয়। আর দেখো এগুলোকে আর ভাঙা যায় না, যায়? তুমি দেখো এই শব্দগুলোকে ভাঙতে পারবে না। এই শব্দগুলোকে ভাঙার চেষ্টা করা হলে এই শব্দগুলোর আর কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে মৌলিক ধাতু চেনার টেকনিকটা, এখন আমাকে এদিকে তাকাও। আমি যদি বলি কর, এটা মৌলিক ধাতু কিনা তুমি বুঝবে কিভাবে জানো? এটার আগে তুই ব্যবহার করা যায়, তুই কর। আর এটাকে আর ভাঙা যায় না, এটা মৌলিক ধাতু। একটা জিনিস মনে রাখবে, মৌলিক ধাতু, একটা ধাতু থেকে অসংখ্য ক্রিয়া তৈরি হয়। যেমন আমি তোমাকে বলি খা, এটা তো মৌলিক ধাতু, তুই খা। এটা থেকে কতগুলো ক্রিয়া তৈরি হয় দেখো, খায়, খাবে, খাচ্ছে। একটা ধাতু থেকে অসংখ্য ক্রিয়া তৈরি হয়। তাহলে ক্রিয়া তৈরি হয় কোথা থেকে? ধাতু থেকে। আমার কথাকে বুঝতে পারলে? এখন আমি ক্রিয়াতে আসব। বিশেষ্য বিশেষণের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াটা তৈরি হয়, সবাই খেয়াল করো, এদিকে তাকাও। সে সাঁতার কাটছে, মনোযোগ দিবে। সে সাঁতার কাটছে, দেখো তো, সাঁতার কোনো কিছুর নাম বুঝাচ্ছে, কোনো একটা কাজের নাম বুঝাচ্ছে। সাঁতার, সাঁতার হলো বিশেষ্য। কাটছে এটা হলো ক্রিয়া, ক্রিয়া না? এবার দেখো তো, এই ক্রিয়াটা তৈরি হয়েছে কাঠ। কাঠ মৌলিক ধাতু। কিভাবে বুঝলে কাঠ মৌলিক ধাতু? কারণ কাঠ, এটার আগে তুই ব্যবহার করা যায়, তুই কাঠ ব্যবহার করা যায় না? এখন দেখো তো, বিশেষ্যের পরে মৌলিক ধাতু দিয়ে যে ক্রিয়া হয় সেই ক্রিয়াটাকে আমরা কি বলবো? যুক্ত ক্রিয়া। এখানে যুক্ত ক্রিয়া কোনটা জানো? পুরোটাই। সাঁতার কাটছে, এই যে বিশেষ্য আর বিশেষণের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে, তো বিশেষ্যের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া তৈরি হয়েছে। এখন তুমি মনে করো স্যার এটা তো সহজ, সহজ না, এখানে একটা ব্যাপার আছে। এদিকে দেখো,
দেখো তো, সবাই মনোযোগ দাও। সে সাঁতার কাটছে, আর আমি যদি এখন বলি সে মাছ কাটছে, সবাই খেয়াল করো, এত সহজ না ব্যাকরণ এটা। সে সাঁতার কাটছে আর সে মাছ কাটছে, এই দুইটা বাক্যেই, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই দুইটা বাক্যেই কাটছে ক্রিয়া, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর দুইটা ক্রিয়াই দেখো, কাট, কাট মৌলিক ধাতু, এটাও মৌলিক ধাতু, এখানে কাট, এটাও মৌলিক ধাতু। মনোযোগ দাও। সাঁতার বিশিষ্য, মাছ বিশিষ্য, পার্থক্যটা ধরতে হবে। এবার এদিকে তাকাও। আচ্ছা দেখো তো, সাঁতার কাটছে, এই কাটা কি? আমরা তো জানি কাটা অর্থ কি, কোনো কিছু টুকরো টুকরো করা, কাটা, তাই তো? সে সাঁতার কাটছে, কি সাঁতার কি কাটা যায়, টুকরো টুকরো করা যায়? এই সাঁতার মানে কি সুইমিং করা, নট কাটাকাটি করা। কিন্তু এখানে সে মাছ কাটছে, টুকরো টুকরো করছে, তাই তো? মনে রাখবে, যদি সরাসরি কাটা বুঝায়, টুকরো টুকরো করা বুঝায়, ওইটা যুক্ত ক্রিয়া হবে না। ওইটা হবে কোন ক্রিয়া জানো? মৌলিক ক্রিয়া অথবা সরল ক্রিয়া। আগে বুঝো, সরল ক্রিয়া। আর সে সাঁতার কাটছে, এখানে তো সাঁতার কাটা বুঝায় না। এখন যুক্ত ক্রিয়া কিভাবে বুঝবে জানো? তুমি দেখবে ওই শব্দটা বাদ দিলে কি হয়, সে কাটছে। এখন আমরা তো জানি কাটা মানে তো টুকরো টুকরো করা, কিন্তু সাঁতারের সঙ্গে কাটার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। আপনারা যুক্ত ক্রিয়া চিনবেন কিভাবে জানেন? ওখানে বিশেষ্যের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নাই। ক্রিয়ার সম্পর্ক নাই বলতে কি জানো? এখানে তো সাঁতারকে কাটা যায় না, যায়? মাছকে আরো উদাহরণ দিই, একটা না বুঝলে সমস্যা নেই, পরের উদাহরণটা বুঝো। দেখো তো, এদিকে দেখেন, সে ডিগবাজি খায়। এই আর একটা দিলাম, সে ভাত খায়। বলো পার্থক্য কোথায়? সে ডিগবাজি খায় আর সে ভাত খায়। দেখো তো, এখানে খায়, আমরা নর্মালি খায় অর্থ কি? ইট। এই যে খায় অর্থ আমরা কি জানি? ইট, ইটিং, কোনো কিছু খাওয়া। আচ্ছা, কোনো কিছু খাওয়া মানে তো বুঝো পেটের মধ্যে যাওয়া। এখানে কি ডিগবাজি খাওয়া যায়? পেটের মধ্যে দেওয়া যায়? দেওয়া যায় না তো। তার মানে দেখো, এখানে ডিগবাজি আসলে খাওয়া যায় না, কিন্তু আমরা তো বলি। তো এখানে খায় ক্রিয়া। দেখো তো, এখানেও কিন্তু মৌলিক ধাতু আছে, দেখছো? তুই খা, তুই খা, মৌলিক ধাতু। কিন্তু এখানে খাওয়ার সঙ্গে ডিগবাজির কোনো সম্পর্ক নাই, আছে? যেমন কাটার সঙ্গে সাঁতারের কোনো সম্পর্ক নাই, সাঁতার কাটা যায় না, পিস পিস করা যায় না। তাহলে এটা কি হবে? সে ভাত খায়, এটা তো সরাসরি ইটিং বুঝায়, খাওয়া বুঝায়। তাহলে এটার নাম মৌলিক ক্রিয়া। মৌলিক ক্রিয়া। আর ডিগবাজি খায়, এটার নাম যুক্ত ক্রিয়া। যুক্ত ক্রিয়া চেনা টেকনিকটা আমি আরেকটা সহজ উদাহরণ দিই, দেখি। এই আমার পুরো একটা বিশাল একটা ব্যাচ দাঁড়িয়ে আছে, আমার বুঝাতে ভালো লাগে, যতক্ষণ তুমি না বুঝবে আমি বুঝাবো। সে পকেট মারছে। এই সে পকেট মারছে। আর একটা বলি, সে লোকটিকে বা সে রহিমকে মারছে। বলো তো, কোনটা যুক্ত ক্রিয়া আর কোনটা মৌলিক ক্রিয়া? আগে বুঝো তো। এদিকে দেখো, এই মারছে মানে কি? মারা। আর মারা মানে কি? প্রহার করা। এদিকে দেখো, এই মারছে মানে মারা, প্রহার করা, পিটানো। তাহলে দেখো তো, এখানে মারছে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক আছে না? রহিমকে পিটাচ্ছে, মারছে, তাহলে এটা হলো মৌলিক ক্রিয়া। কিন্তু সে পকেট মারছে, পকেটকে মারা যায়?
বলতে পারো যে ভাই তুমি আসো, তোমার পকেটে মারি। পকেটকে পিটানো যায়? যায় না। তাহলে এই ক্রিয়াটা হবে যুক্ত ক্রিয়া। আর যুক্ত ক্রিয়া বিশেষ্য নিয়ে হয়। যুক্ত ক্রিয়া টোটাল বিশেষ্য নিয়ে। দেখো তো দুইটার আগে মৌলিক ধাতু আছে, তুই মার, তুই মার। বাবারা, যুক্ত ক্রিয়ায় হলো কি জানো, ওই ক্রিয়ার সঙ্গে কাজের কোনো সম্পর্ক নাই। আর রহিমকে মারছে, এখানে ক্রিয়ার সঙ্গে কাজের সম্পর্ক আছে। ওকে, ধনাত্মক ক্রিয়া, ধনাত্মক ক্রিয়া। এদিকে এর আগে আমি ধনাত্মক অব্যয় আলোচনা করেছিলাম। দেখো, ধনাত্মক মানে ধ্বনি, সাউন্ড। আর ধনাত্মক এটা দ্বিরুক্ত শব্দ বুঝাবে। দ্বিরুক্ত শব্দ কি? একই শব্দ পরপর দুইবার। লোকটা ফোসফোসাচ্ছে, লোকটা ফোসফোসাচ্ছে, এটা তো ক্রিয়া। আর ফোসফোস এটা কি? সাউন্ড না? কার সাউন্ড? সাপের। মানে লোকটা সাপের মতো ফোসফোসাচ্ছে, তো এটা একটা সাউন্ড বুঝায়, ধ্বনি বুঝায়। এ কারণে এই ক্রিয়ার নাম ধনাত্মক ক্রিয়া। তাহলে মনে রাখবে, ধনাত্মক ক্রিয়া দ্বিরুক্ত শব্দ। এই যে দেখো, একই শব্দ দুইবার, ফুসফুস, এটা দ্বিরুক্ত শব্দ। আর এটা একটা সাউন্ড বুঝায়, সাপের মতো ফুসফুস করছে, সাউন্ড করছে। ওকে, এবার লিখো সরল ক্রিয়া। সরল ক্রিয়া একটি, আচ্ছা এটা লিখে নাও, আমি উপর থেকে লিখে দিচ্ছি। সরল ক্রিয়া, এটা দিয়ে ক্লাস শেষ করে দেব। সরল ক্রিয়া কিংবা মৌলিক ক্রিয়া। লিখো, কর্তা নিজেই, কর্তা নিজেই কাজ করবে, কর্তা নিজেই কাজ করবে এবং একটি মাত্র পদ নিয়ে গঠিত ক্রিয়া। কর্তা নিজেই কাজ করবে এবং একটি মাত্র পদ নিয়ে গঠিত ক্রিয়া। একটি মাত্র। দেখো, রহিম ভাত খায়, এখানে খায় এটা ক্রিয়া। কে খায়? রহিম। রহিম কর্তা। এখানে ভাত খাওয়ার কাজটা রহিম নিজেই করছে, ভাত খাওয়ার কাজটা রহিম নিজেই করেছে, এই জন্য এটা সরল ক্রিয়া বা মৌলিক ক্রিয়া। আর দেখো, এখানে একটা শব্দ নিয়ে তৈরি হয়েছে, একটা শব্দ নিয়ে, একটা পদ নিয়ে এই ক্রিয়া গঠিত, এই জন্য এটা সরল ক্রিয়া বা মৌলিক ক্রিয়া। তো এতক্ষণ ধরে ক্রিয়ার প্রকারভেদ আলোচনা করলাম। কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারলে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।